কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত বিশেষায়িত একটি প্রতিষ্ঠান এবং এটাকে চালাতে গেলে সেই জাতীয় জ্ঞান, সেই জাতীয় দক্ষতা, অভিজ্ঞতা প্রয়োজন। সুতরাং নতুন গভর্নরের সেটা আছে কিনা? মব রাস্তাঘাটে হঠাৎ করে বিক্ষিপ্তভাবে হতে পারে। কিন্তু এই যে রকম প্রতিষ্ঠানে, সেটা বিচারালয় যেটা বরিশালে হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সেখানে কেন এই জাতীয় একটি সংস্কৃতি গড়ে উঠবে? আমার যেখানে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে সরে যেতে হলো, সেই প্রক্রিয়াটি ঠিক শিষ্টাচারমূলক নয় এবং সেই প্রক্রিয়াটি ঠিক যথার্থ নয়। এটা আমাদের কাছে অভিপ্রেত প্রক্রিয়া নয়। আমরা এটাও দেখেছি যে বহু জায়গায় যে সংস্কারের আরো প্রয়োজন ছিল, যেমন খেলাপি ঋণের ক্ষেত্রে, সেখানে আমরা সংস্কার দেখিনি। এই যে ৫ টি ইসলামী ব্যাংককে একত্রীভূত করে একটি নতুন ব্যাংক স্থাপন করা হলো, সেই সমস্ত ব্যাংকের ভূতপূর্ব মালিক বা পরিচালক তারা এতে খুশি হননি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ৯ দিনের মাথায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করা হলো। নতুন একজন গভর্নরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আবার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। বিষয়টি কিভাবে দেখছেন, এ নিয়ে আমরা অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সেলিম জাহানের সাথে কথা বলবো। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরে যেতে হয়েছে এবং তার আগে সেখানে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। অনেকেই বলেছেন যে এটি পরিকল্পিত ছিল। আপনি কিভাবে বিষয়টি দেখছেন? আমি মনে হয় যে দুদিক থেকে বিষয়টি দেখছি যে একটি নতুন সরকার আসলে পরে নানান পদের রদবদল এটা সবসময় হয়ে থাকে, স্বাভাবিকভাবেই হয়ে থাকে। কারণ নতুন সরকার তাদের যাদের প্রতি আস্থা আছে এবং যাদেরকে তারা বিভিন্ন পদে দেখতে চান, তাদেরকে সেই সমস্ত পদে নিয়োগ দেন। এটা স্বাভাবিক। কিন্তু যেটা অস্বাভাবিক যে নিয়মে বা যে প্রক্রিয়ার মাধ্যমে আম গভর্নর আহসান এইচ মনসুরকে সরে যেতে হলো। প্রথমত সেখানে একটা বিক্ষোভের আ ছবি আমরা দেখেছি এবং তারপরে তাকে সরকারিভাবেও জানানো হয়নি যে আ তার মেয়াদকাল আম স্থগিত করে দেওয়া হয়েছে। মূলত তার বক্তব্য থেকে যেটা সুস্পষ্ট যে তিনি সংবাদ মাধ্যমে খবরটি পেয়েছেন এবং তারপরে তিনি তার বাড়িতে চলে গেছেন। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে সরে যেতে হলো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আম পদের রদবদল হলে পরেও যখন একজন মানুষ সরে যান, তাকে একটা সম্মানজনকভাবে সরে যাওয়ার যে প্রক্রিয়া আছে, শিষ্টাচারমূলক, সৌজন্যমূলক, সেটা আমার মনে হয় যে এখানে আমরা দেখতে পাই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে সেখানে কর্মকর্তারা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এবং এক ধরনের মব তৈরি করা হয়েছে। তার একজন উপদেষ্টা অপদস্থও হয়েছেন। সরকার একদিকে বলছেন যে মব সংস্কৃতি চলবে না, আবার আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকে এবং বরিশালের আদালত অঙ্গনেও একই মব সংস্কৃতি বা মব ঘটনা ঘটেছে। এটি বরিশালের বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে, সেখানকার যে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারও করেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংকের ঘটনায় এখনও আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। তাই বিষয়টির এর পিছনে কি সরকারের কোনো মহলের ইন্ধন আছে বলে মনে করেন? ইন্ধনের প্রশ্নটা যদি একটু পাশে সরিয়ে রাখি, তারপরে দেখা যাচ্ছে যে যে দুটো জায়গায় এই জাতীয় মব সংস্কৃতি বিস্তার করেছে, সেটা খুব দুর্ভাগ্যজনক এবং এটা আমরা প্রত্যাশা করি না। একটি হচ্ছে আদালত প্রাঙ্গণ এবং আমরা জানি যে বিচার প্রাঙ্গণ, আদালত প্রাঙ্গণ এটি অত্যন্ত সম্মানিত জায়গা, একটি অত্যন্ত শ্রদ্ধার জায়গা। সেই জায়গায় আইনজীবীরা আ মবের আশ্রয় নিয়েছেন। তাদের যে পক্ষে তারা কথা বলতে চান তার পক্ষে। ঠিক তেমনিভাবে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের মানে সর্বোচ্চ ব্যাংক এবং একটা পেশাভিত্তিক
একটা প্রতিষ্ঠান। সুতরাং এখানেও যেভাবে মব তৈরি করা হয়েছে এবং সেটা কোনোভাবেই অভিপ্রেত নয়। এখন এই দুটো ব্যাপারে আমার মনে হয় যে যেহেতু সরকার এসেই বলেছেন যে এই মব সংস্কৃতিকে, এই সহিংসতাকে বিস্তার লাভ করতে দেয়া যাবে না। এবং আমরা মনে করি যে যে ছোট, ছোট জায়গায় বিক্ষিপ্তভাবে নানান জায়গায় যখন হয়, সেটা হয়তো সরকার তৎক্ষণাৎভাবে তার কোনো আম আ সক্রিয় পদক্ষেপ নিতে পারেন না। পরে হয়তো ব্যবস্থা নেন। কিন্তু যে দুটো জায়গায় এই মব সংস্কৃতি আ আমরা দেখতে পাচ্ছি যে এবং মব প্রক্রিয়া যেখানে কাজ করেছে, বিশেষত বাংলাদেশ ব্যাংকে, এই ব্যাপারটি তো আম বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে কর্মচারীরা বেশ সোচ্চার ছিলেন। গতকালকে শুধু নয়, তার আগে থেকেই। এবং তাকে নানান নামেও অভিহিত করেছেন সেখানকার ইউনিয়নের কর্মকর্তারা। অতএব আমার মনে হয় যে এখানে আগে থেকেই তো একটা ব্যবস্থা নেওয়ার বা চিন্তাভাবনা করা উচিত ছিল যে কেন্দ্রীয় ব্যাংকের মতো জায়গায় এই জাতীয় একটা মবকে বিস্তার লাভ করতে দেয়া হবে না। কারণ আম ব্যাপারটা হচ্ছে যে এটা যদি আমাদের প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে তো আগামীতে তো কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপের মধ্যে নানান রকম প্রক্রিয়ার মধ্যে এই মব দেখা যাবে। সেটা নিশ্চয়ই আমরা চাই না। মব রাস্তাঘাটে হঠাৎ করে বিক্ষিপ্তভাবে হতে পারে। কিন্তু এই যে রকম প্রতিষ্ঠানে সেটা বিচারালয় যেটা বরিশালে হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, সেখানে কেন এই জাতীয় একটি সংস্কৃতি গড়ে উঠবে? আপনি কি মনে করেন যে আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যাতে স্বার্থান্বেষী গোষ্ঠী বা সেখানকার কর্মকর্তাদের হাতে ঘা লেগেছে? অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা ক্ষতিগ্রস্ত হতে পারেন এটি মনে করেই তার বিরুদ্ধে এই বিক্ষোভ বা দীর্ঘদিনের অসন্তোষ আ দেখা দিয়েছে? আমার মনে হয় এটার উত্তর তো মনসুর নিজেই দিয়েছেন। তিনি যে সাংবাদিক সম্মেলন ডেকেছেন গতকালকে, সেই সাংবাদিক সম্মেলনে তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে, এই যে ৫ টি ইসলামী ব্যাংককে একত্রীভূত করে একটি নতুন ব্যাংক আ স্থাপন করা হলো। আ সেই সমস্ত ব্যাংকের ভূতপূর্ব মালিক বা পরিচালক তারা এতে খুশি হননি। এবং তারাই হয়তো তার ভাষ্যমতে এই ব্যাপারটিকে কাজে লাগিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বা তাদেরকে ইন্ধন জুগিয়েছেন যে এই জাতীয় একটা আম ব্যাপার আ গড়ে তুলতে এবং এই মহলটিকে গভর্নর মনসুর কুচক্রী মহল বলে আখ্যায়িত করেছেন। আমার মনে হয় যে তার ব্যাখ্যার পরে আর কোন ব্যাখ্যার কোন প্রয়োজন নেই। কিন্তু সাবেক গভর্নরের এই সিদ্ধান্ত বিশেষ করে ৫ টি ব্যাংককে একীভূত করা, এটি নিয়ে কিন্তু অর্থনীতিবিদদের মধ্যেও মতভেদ আছে। যে এভাবে ব্যাংকগুলোকে বিশেষ করে গ্রাহকদের স্বার্থ রক্ষা করা যাবে কিনা বা বিকল্প কোনো পথ ছিল কিনা? আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে কি মনে করেন? না, এটার তো এখন এই ব্যাপারটির নানান রকমের দিক আছে এবং একেকজন অর্থনীতিবিদ বা একেকজন প্রশাসক এটাকে নানানভাবে দেখবেন। এখন মনসুরের এই পদক্ষেপে আ যদি আমাদের ভিন্ন মত থাকে তবে সেটা সম্পর্কে আলাপ আলোচনা হতে পারে। সেটা সম্পর্কে অর্থ মন্ত্রণালয় থেকে তাকে নানান রকমের পরামর্শও দেয়া যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তার এই জাতীয় একটা কার্যকলাপ বা এই জাতীয় প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে একটা মব তৈরি করে তাকে সেখান থেকে বিতাড়িত করতে হবে। সেটা নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত পথ নয়। আপনি 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 নিশ্চয়ই দেখেছেন যে এই সংশ্লিষ্ট ৫ টি ব্যাংকের যে গ্রাহকরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা তাদের যে আ আমানত সেটি ফেরত চেয়ে পাননি এবং একেবারেই সর্বোচ্চ ৳২,০০,০০০ বা এরকম একটা সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে যে এর বেশি কেউ টাকা তুলতে পারবেন না। এখন মানুষের প্রয়োজনে চিকিৎসা, শিক্ষা বা যেকোনো তার জীবন ধারণের জন্য অনেকে কিন্তু আ অ অবসরের যে প্রাপ্ত সুবিধা সেটাও ব্যাংকে রেখেছেন। এটাই হচ্ছে তার একমাত্র উপার্জন এই সময়ে। আর তারা কিন্তু বেশ বিপদে পড়েছে। সুতরাং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সিদ্ধান্ত নেওয়ার সময় এটা কতটা সংবেদনশীল ছিলেন তাদের প্রতি? না, এখন ব্যাপার হচ্ছে যে আপনি যে চিত্রটি তুলে ধরেছেন সেটা অত্যন্ত যৌক্তিক। আ এবং যে বার্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সমস্ত আমানতকারীদেরকে দিয়েছেন, সেটা হয়তো তাদের মনোপুত হয়নি কিংবা এই বার্তাটিও হয়তো সঠিক নয়। এখন
একটা বিকল্প পন্থা ছিল যে, যে সমস্ত ব্যাংকগুলোকে একত্রীভূত করে একটি ব্যাংক করা হয়েছে, সেই সমস্ত ব্যাংকগুলোর যদি কোনো সম্পদ থেকে থাকে, সেই সম্পদকে বিক্রি করে এই আমানতকারীদেরকে টাকা ফেরত দেয়া যেত। কিংবা জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক অর্থায়নের ব্যবস্থা করে এই আমানতকারীদের টাকা ফেরত দিতে পারতেন। কারণ উম শেষ পর্যন্ত প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে টাকা তুলতে না পেরে এবং খুব সীমিত আ পরিমাণ টাকা তুলতে পারার যে ব্যবস্থা করা হয়েছিল, তার ফলে নিশ্চয়ই আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের মনে একটা অনাস্থার আম ভাব বা অনাস্থার একটা ব্যাপার তাদের মনের মধ্যে মনোজগতে ঘটেছে। তো এবং সেইখানে ক্ষোভ হ্যাঁ, জাগাও এবং তারা ক্ষুব্ধ হয়েছেন, তারা ক্ষুব্ধ খুব ক্ষুব্ধ হয়েছেন। হয়েছেন। তো এই ক্ষোভটা দূর করার জন্যে যদি আমার মনে হয় ১ম থেকেই আম আ পরিষ্কার করে বলা হতো যে এই সম্পদ বিক্রি করে অতি দ্রুত এই আমানতকারীদের আম তাদের আমানত ফেরত দেওয়া হবে। অথবা জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক আ অর্থায়নের ব্যবস্থা করে পুরোটা না হলেও অন্তত আ আ অর্ধেকটা বা ৬০% এই জাতীয় আমানতকারীদের আমানত যদি ফেরত দেওয়ার প্রক্রিয়াটি শুরু করতেন, তাহলে আমার মনে হয় যে আমানতকারীদের যে কষ্ট, দুঃখ এবং যে ক্ষোভ সেটা বোধহয় থাকতো না। অন্তর্বর্তী সরকারের বলা হয় যে এবং অর্থনীতিবিদ হিসেবে আপনিও বলেছেন, আরও অন্যেরাও বলেছেন যে এই সরকারের আ যদি কিছু সাফল্য থেকে থাকে সেটি ব্যাংকিং ব্যবস্থায় একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, আ ঋণ খেলাপির পরিমাণ খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা, অন্তত নতুন করে কেউ লুটপাট করতে পারে না ব্যাংকিং খাতকে ব্যবহার করে। আ তাহলে এরকম একটি যেখানে আ সরকার সফল একটি দৃষ্টান্ত দেখিয়েছে, সেই সরকারের আ যিনি দেখিয়েছেন তার প্রতি এই পরবর্তী সরকার অর্থাৎ বিএনপি সরকারের এই দৃষ্টিভঙ্গি বা আচরণকে কিভাবে দেখেন? এখন ব্যাপারটা হচ্ছে যে ১ম এই যে কথাটি আপনি উল্লেখ করেছেন এটা বোধহয় আ সবাই মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় সাফল্য হচ্ছে আর্থিক সংস্কারের। সংস্কার ঠিক নয়, আর্থিক ব্যবস্থায় কতগুলো ব্যবস্থা গ্রহণের মাধ্যমে। এবং আমরা জানি যে যখন ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেন, তখন অর্থনৈতিক দিক থেকে নানান রকমের অন্তরায়, প্রতিবন্ধকতা, সমস্যা এগুলো ছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে অন্তত আর্থিক খাতে কতগুলো আ উন্নতির সূচনা হয়েছে। যেমন আম আ ব্যাংকিং পরিচালনা পরিষদে পরিবর্তন আনা হয়েছে, সংস্কার আনা হয়েছে। আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে স্থিতিশীল করা হয়েছে। আমরা এটা দেখেছি যে বৈদেশিক যে মুদ্রার যে মজুদ এবং বাইরে থেকে যে আয় আমাদের শ্রম আয় যেটা আসে সেটা বেড়েছে। সুতরাং নানা দিক থেকে আমার মনে হয় যে পুরো ব্যাংকিং ব্যবস্থাকে একটা স্থিতিশীল জায়গায়, একটা অস্থির জায়গা থেকে একটা স্থির জায়গায় নিয়ে আসা হয়েছে। তবে বহু কিছুই করা হয়নি। সেটাও তো সত্য। আমরা জানি যে অর্থনৈতিক শৃঙ্খলা যতখানি হওয়া দরকার, বিশ্বমানতা, জবাবদিহিতা, দায়বদ্ধতার যে একটা কাঠামো গড়ে তোলা সেটা হয়তো হয়নি। আমরা এটাও দেখেছি যে বহু জায়গায় যে সংস্কারের আরো প্রয়োজন ছিল যেমন খেলাপি ঋণের ক্ষেত্রে সেখানে আমরা সংস্কার দেখিনি। এখন প্রশ্ন হচ্ছে যে আম একজন গভর্নর এই সমস্ত কাজগুলো করেছেন, তার সীমাবদ্ধতা ছিল, তার সাফল্যও ছিল। কিন্তু যখন একটা নতুন সরকার আসে, সেই সরকার কিন্তু আম এ জাতীয় পদে নতুন আ মানুষকে পদ দিতে পারেন এবং সেখানে একটা পরিবর্তন আসতে পারে। পরিবর্তনটাকে আমি মনে করছি না যে কেন এই পরিবর্তন এসছে। হয়তো তার চাইতেও যোগ্য লোককে আনা যেত, হয়তো সেখানে আ আরো সংস্কার করতে পারতেন, তাকে আনা যেত। আমার যেখানে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে, যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে সরে যেতে হলো, সেই প্রক্রিয়াটি ঠিক শিষ্টাচারমূলক নয় এবং সেই প্রক্রিয়াটি ঠিক যথার্থ নয়। এটা আমাদের কাছে অভিপ্রেত প্রক্রিয়া নয়। আ আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হলেন যিনি, আ তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গেও জড়িত। তার নিজস্ব কারখানা আছে। আবার তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী এবং আ স আ হিসাববিদ হিসাবেও পরিচিত। আ খ্যাতি আছে তার। আবার দলীয় রাজনীতির সাথেও যুক্ত। এই আ বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এই যে ত্রিমুখী তার পরিচয়, এটি
তার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত হবে কিনা এবং সেক্ষেত্রে নতুন করে জটিলতা দেখা দেবে কিনা? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই তুলেছেন এবং যখন আম তাকে নিয়োগ দেওয়া হয়েছে তখন ১ম প্রশ্নটি হচ্ছে যে তার সম্পর্কে সবাই জানতে চেয়েছেন। কারণ তিনি খুব পরিচিত মুখ নন অন্তত অর্থনৈতিক অঙ্গনে। হয়তো অন্য অঙ্গনে কিংবা ব্যবসায়ী মহলে তিনি পরিচিত। কিন্তু অর্থনৈতিক অঙ্গনে ঠিক তিনি পরিচিত নন। তো সুতরাং তার পরিচয়ের ব্যাপারে লোকের কৌতূহল ছিল, তারা জানতে চেয়েছেন। দ্বিতীয়ত সাধারণভাবে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যারা নিয়োগ পেয়েছেন স্বাধীনতার পর থেকে, তাদের একটা অংশ অর্থনীতিবিদ এবং আম সুখ্যাত অর্থনীতিবিদ বাংলাদেশের। একটা অংশ বেশ স্বনামধন্য ব্যাংকার, তাদেরকেও আমরা দেখেছি। এবং আমলা অর্থাৎ সচিব পর্যায়ের মানুষও এখানে আম যেটাকে আমরা বলে থাকি যে এখানে নিযুক্ত হয়েছে। এখন তার সম্পর্কে যে স সব কথাবার্তা আ আমাদের সামাজিক প্রচার মাধ্যমে এসছে কিংবা সংবাদপত্রে এসছে, সেখানে ৩ জাতীয় প্রশ্ন এসছে। একটা প্রশ্ন এসেছে, তার যোগ্যতার প্রশ্ন উঠেছে। এবং লোকজন বলতে চ এস আম বলতে চেয়েছেন যে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত বিশেষায়িত একটি প্রতিষ্ঠান এবং এটাকে চালাতে গেলে সেই জাতীয় জ্ঞান, সেই জাতীয় দক্ষতা, অভিজ্ঞতা আ প্রয়োজন। সুতরাং নতুন গভর্নরের সেটা আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন এসছে। আর ৩য় যে ব্যাপারটি সম্পর্কে লোকজন তাকে প্রশ্নবিদ্ধ করেছেন সেটা হচ্ছে যে এখানে হ্যালো? স্বার্থের কোন রকমের সংঘাত বা স্বার্থের কোন রকমের দ্বান্দ্বিকতা আ এখানে আছে কিনা? আ এবং সেই প্রশ্নটি এসছে এই কারণে যে তার আম ব্যবসা রয়েছে, ব্যবসার সঙ্গে তিনি যুক্ত এবং বর্তমান সরকারের নির্বাচনী আ যে কমিটি তার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন এবং আরেকটি কথা লোকজন বলেছে যে তার খেলাপি ঋণের একটা ইতিহাস আছে যেটা কিছুদিন আগে মাত্র আ সেটার একটা নিষ্পত্তি করা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে ৩ দিক থেকে তার সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটা হচ্ছে যে তার পরিচিতি, তার দক্ষতা ইত্যাদি বিষয়ে। আরেকটা উঠেছে যে বাংলাদেশ ব্যাংক আম উম পরিচালনার জন্য তার অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা সেটা আছে কিনা, বিশেষত এই জাতীয় একটা বিশেষায়িত প্রতিষ্ঠানে। আর তৃতীয়ত যে তার ক্ষেত্রে স্বার্থের একটা সাংঘর্ষিকতা আছে কিনা। একজন অর্থনীতিবিদ হিসাবে এই নিয়োগকে আপনি কিভাবে দেখছেন? মানে এটি সুফল বয়ে আনবে না আমাদের জন্য আ ন দুঃসংবাদ বয়ে আনবে? না, সেটা তো এত আগে বলা যায় না। তবে একজন অর্থনীতিবিদ হিসেবে আমি মনে করি যে আম আব কেন্দ্রীয় ব্যাংক যেটা আমি আগে বললাম, অত্যন্ত বিশেষায়িত একটি প্রতিষ্ঠান। যারা মুদ্রানীতি নির্ধারণ করে থাকেন, যারা অন্য ব্যাংকের উপরে নজরদারি রাখেন, খবরদারি রাখেন এবং যাকে মনে করা হোক যে বাইরের যে বিশ্ব সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা বিশ্ব ব্যাংক অথবা অন্যান্য আ আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত সংস্থা আছে, তাদের সাথে একটা বলা চলে যে আদান-প্রদান, তাদের সাথে আলাপ আলোচনা করতে হয়। যেমন আগামী মাসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি মিশন বাংলাদেশে আসবে এবং তাদের কাছ থেকে আমরা যে মোট ঋণ পেয়েছি, তার শেষ অংশটি যাতে আমাদেরকে দেওয়া হয়, সে ব্যাপারে আলাপ আলোচনা করবে। সুতরাং সেখানেও একটা দক্ষতার কিন্তু প্রশ্ন আছে। কারণ আন্তর্জাতিক পর্যায়ে আ আপনি কতটা জানেন, আন্তর্জাতিক পর্যায়ে এই সমস্ত সংস্থার সঙ্গে আম তাদের সঙ্গে আদান-প্রদান আলোচনার ব্যাপারে আপনি কতটা স্বস্তি বোধ করেন এবং সেই সম্পর্কে আপনার জ্ঞান কতখানি সেটাও কিন্তু এখানে প্রয়োজন। সুতরাং আমি মনে করি যে এই বাংলাদেশ ব্যাংকের মতো কেন্দ্রীয় ব্যাংকে এখানে একটা বিশেষ দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। ২ এখানে যেহেতু এটা বিশেষায়িত ব্যাংক এবং এটার কাজও অনেক বিশেষায়িত, সে ব্যাপারে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং ৩ এটা একটা বিশাল প্রতিষ্ঠান। এবং আমরা বাংলাদেশ ব্যাংকে এর আগেও বলেছি, যেটা হয়নি সেটা হচ্ছে এখানে একটা স্বায়ত্তশাসনের ব্যাপার আছে এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক নয়। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক এবং সেখানে একটা স্বাধীনভাবে কাজ করার মতো মানসিকতা এবং ব্যক্তিত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের থাকতে হবে। এবং একটা বলা অভিযোগ আছে যে আ সাবেক গভর্নর আ আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন
এবং সে তার এটাকে যারা পছন্দ করেনি তারাই তার বিরুদ্ধে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অন্যান্য দেশের সঙ্গে যদি মিলিয়ে বলেন যে বাংলাদেশে এই কেন্দ্রীয় ব্যাংকের যে স্বায়ত্তশাসন থাকা উচিত, সেটি কি বাংলাদেশ ব্যাংক বর্তমানে ভোগ করতে পারছে বা অতীতে করেছে? যদি না পেরে থাকে করণীয় কি? না, এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেটা আপনি প্রশ্ন করেছেন যে এটা স্বায়ত্তশাসন ভোগ করতে পেরেছে কিনা। আমার মনে হয় যে কোন সময়ই বাংলাদেশ ব্যাংক তার জন্মকাল থেকে যে জাতীয় স্বায়ত্তশাসন বিদেশের অন্যান্য ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে ভোগ করে থাকেন, সেটা বাংলাদেশ ব্যাংক ভোগ করতে পারেনি। এবং বিদেশে যে সমস্ত কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, তার সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটা খুব পরিষ্কার কাজের পরিধির তফাৎ রয়েছে। রাজস্ব বিষয়ে এবং অন্যান্য বাণিজ্য বিষয়ে সেখানে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় কাজ করে থাকেন। কিন্তু মুদ্রানীতি, মুদ্রা সরবরাহ, মুদ্রা বিষয়ক যে সমস্ত ব্যাপারগুলো এটা বাংলাদেশ মানে যেকোনো কেন্দ্রীয় ব্যাংক এটা করে থাকে। বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে ঐতিহাসিক দিক থেকে প্রথাগতভাবে যেটা আমি বললাম যে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের উপরে খবরদারি করেছে। যে জাতীয় শাসন, স্বাধীনতা এবং স্বাধীন কর্মপরিধি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন ছিল, সেটা কখনোই দেওয়া হয়নি। যার ফলে জনমনে এবং সবার মনেই এই জাতীয় একটা আ মা ব্যাপার ঘটে গেছে, ধারণা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক বোধহয় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক, সরকারের ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আসলে রাষ্ট্রীয় ব্যাংক, রাষ্ট্রের ব্যাংক। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই স্বায়ত্তশাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে পুরো ব্যাপারটিকে আমাদেরকে ওই দৃষ্টিকোণ থেকে, স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে, স্বাধীন কার্যপরিধির দৃষ্টিকোণ থেকে এবং তাদের এখতিয়ারের যে স্বাধীনতা সেটার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আপনি জানেন যে কিছুদিন আগে অর্থাৎ আম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় শেষ সময় আ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অর্থ মন্ত্রণালয়ের কাছে এবং অর্থ উপদেষ্টার কাছে এই স্বায়ত্তশাসনের জন্য চিঠি লিখেছিলেন। বহুদিন সেটার কোনো জবাব দেওয়া হয়নি। পরে যে জবাবটি এসছে যে এটা ঠিক অন্তর্বর্তীকালীন সরকার আম করতে পারবে না এবং নির্বাচিত সরকার যখন আসবে তখন তারা এটা করতে পারবে। তো সেহেতু এই ব্যাপারটি এখনো অনিষ্পত্তিকৃত রয়ে গেছে। এখন এই স্বায়ত্তশাসনের ব্যাপারে আম আমলাতন্ত্রের মধ্যে বিরোধিতা আছে কিনা, বাংলাদেশ ব্যাংকের মধ্যে বিরোধিতা আছে কিনা, অর্থ মন্ত্রণালয় এটা ভালো চোখে দেখে কিনা, এগুলো আমরা বলছি বটে। কিন্তু কথা হচ্ছে যে এটা কতখানি সত্যি বা এটার পেছনে সত্যিকারের যুক্তি আছে কিনা সেটা আমার মনে হয় যে মূল্যায়ন করে দেখাতে হবে। ডক্টর সেলিম জাহান, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। আমরা এতক্ষণ কথা বললাম অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সেলিম জাহানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।